আমার চারপাশে দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ এবং যতদূর চোখ যায় সবুজে বিস্তৃত এবং চারিপাশে অসংখ্য পুকুর রয়েছে। আজকে আমরা চলে এসেছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার প্যান্ডামিক এগ্রো ফার্মে। আমরা শুনেছি এই এগ্রো ফার্মটির যিনি মালিক রয়েছেন বা খামারি রয়েছেন তিনি কৃষির অনেকগুলো প্রজেক্ট নিয়েই কাজ করছেন। আজকে আমরা তারই প্রজেক্টটি ঘুরে দেখব। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। এই এগ্রো ফার্মে আছে হলো আপনার প্রথমেই আমাদের মাছের নির্ভরশীল, এরপরে আছে এই ড্রাগন গাছ এবং গরু আছে, সাথে গাড়ল আছে। 8টা গরু দিয়ে শুরু করেছে, এখন ওইখানে প্রায় 40টা মতন গরু আছে। এটা হলো 24 সাল চলছে, 24 সালে কিছু মাছ আসবে, আবার 25 সালের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি যাতে আমরা একটু ভেজাল মুক্ত খাবার ফল খাবার দিতে পারি। ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি এবং আপনার এখানে এসে বেশ ভালো লাগছে এবং আমরা শুনেছি যে আপনার এগ্রো ফার্মটা কিন্তু বিশাল এরিয়া জুড়ে আমি দেখতে পাচ্ছি। তো আমার খুব জানার আগ্রহ জন্মাচ্ছে যে আসলে এই এগ্রো ফার্মে কি কি রয়েছে এবং আপনারা এটা রক্ষণাবেক্ষণ কিভাবে করছেন বা শুরুর গল্পটা। এই এগ্রো ফার্মে আছে হলো আপনার প্রথমেই আমাদের মাছের নির্ভরশীল, এই জন্য এখানে ব্যাপক আকারে মাছ আছে। এরপরে আছে এই ড্রাগন গাছ এবং গরু আছে, সাথে গাড়ল আছে, নট ভেড়া, গাড়ল যেটা লেজ লম্বা লম্বা আছে সেইটাকে আমরা গাড়ল বলি, সেইটা আমরা এখানে উৎপাদন করছি। আচ্ছা, তাহলে আমরা কি ওই ফার্মটা একটু ঘুরে দেখতে পারি? অবশ্যই, চলুন তাহলে। ভাই আপনি যে গরুর কথা বলছিলেন, তো এইটা শেড তো এইটা? হ্যাঁ, এটা শেড। আচ্ছা, তো শুরুতে কয়টা গরু দিয়ে আপনি শুরু করেছিলেন? শুরুতে আমাদের প্রথম হলো সাতলায় একটা প্রজেক্ট আছে বরিশালে। বরিশালের কথা বলেন, তো বরিশাল কোথায় আর শ্যামনগর কোথায়? তো বেশ অনেক দূর। আমাদের এইখানে যে মালিক আর বরিশালের মালিক ওনার একটা ঠিক এই সেম, কিছু এত জমি না, এর থেকে একটু কম, কিছু কম জমিতে সে ওইটা ওনার নিজের পুরো কিনা। ওই জমি ওইখানে আমাদের গরু প্রথমে 8টা গরু দিয়ে শুরু করেছে, এখন ওইখানে প্রায় 40টা মতন গরু আছে। ওইখানে যেহেতু গরু 40টা আছে, ওইখান থেকে আমরা এখানে গত বছরের শেষের দিকে আমরা কয়েকটা গরু নিয়ে এখানে পরীক্ষামূলকভাবে পালার জন্য নিয়ে আসলাম। এই যে এখানে যে 8টা গরু আছে আর ওই পাশে আছে 10টা, 18টা গরু নিয়ে আমরা যাত্রা শুরু করছি। এখন দেখছি যে আমরা যদি গরু এইভাবে পালতে পারি তাহলে আমাদের সুবিধা হবে, আমরা নেক্সটে এগুলো আরও বাড়াচ্ছি। আপনাকে হয়তো আগেই জানানো হয়েছে এখানে 3টা পার্ট ভাগ করছি। এত বড় পরিসরে এক পার্টে দেখাশোনা করা খুব কঠিন, এই জন্য এখানে পদ্মা, মেঘনা, যমুনা 3টে পার্ট। এখন 3টে পার্টের জায়গায় আমরা একটা পার্টে পরীক্ষামূলকভাবে গরুটা এনে এখন আমরা এই গরুটার থেকে মনে করতেছি যে না, কারণ গরুর গোবর আমাদের এগ্রিকালচারেও আমরা গোবর নিচ্ছি, আমরা মাছেও আমরা গোবরটা নিচ্ছি। এখন আমাদের আরও গোবরের চাহিদা বাড়ছে। এখানে যে গোবরটা আছে এই গোবরটা আমাদের একটা পার্টিকুলার না, 3টে পার্টকুল হবে। এখন আমরা ডিসিশন নিচ্ছি 2 পার্টে আবার গরু দিই, সেই গরুর থেকে আমাদের মাছের খাবার প্লাস এগ্রিকালচার এই দুইটা আমাদের ব্যাপক গোবর লাগে। এই গোবরগুলো এইখান থেকে কনজিউম করা খুব কঠিন ব্যাপার, এত গোবর দিতে পারে না, যার ফলে আমরা এই ব্যাপক, আর এইটে লাভও আছে। ধরেন আমরা যখন গরু আনছিলাম এই গরুতে তখন ধরেন 80,000 90,000 টাকা করে এক একটা পার পিস হিসেবে নিয়ে আসছি। এখন এগুলো 1.5 থেকে 2 লাখ টাকা বিক্রি করতে পারবো, কারণ এগুলো তো আপনি পরীক্ষামূলকভাবে নিয়ে এসেছেন, আরো বড় হয়েছে, স্বাস্থ্যও ভালো হয়েছে গরুগুলো। তারপরে গাভীর সাইড বকনা বাছুর কতগুলো আনছিলাম সেগুলো বড় হয়েছে, আমাদের 2টা বাছুর দিছে, আরো 8টা 10টা এই রানিং ভাবে প্রতি মাসে এখন আমরা একটা করে বাছুর পাচ্ছি। আপনি যেহেতু পরীক্ষামূলকভাবে গরুগুলো এনেছিলেন, এখন বললেন যে বেশ সফলতার দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন। তো গাড়লের কথা শুনছিলাম, গাড়লের সেটটা কি ওই পাশে? গাড়লের সেটটা ঠিক গরু 2টা গরুর পাশাপাশি বলে গাড়ল থাকে না, এই জন্য একটা রুম বাদ দিচ্ছি, একটা খুব বাদ দেওয়ার পরে আবার আমরা গাড়লের খামারটা করছি। গাড়লের খামারটা শুরুতে গাড়ল আনছিলাম, এই গাড়লের একটা হিস্ট্রি আছে। আমরা প্রথম সাভারে এই গাড়লটা নিয়েছিলাম। এই গাড়লটা সাভারে যখন নেই তখন সাভারে আমরা ঠিক মতন দেখভাল করতে পারি না, কারণ ওইখানে আজকে একটা আছে কালকে একটা আছে। যেহেতু আমরা এখানে অনেক মানুষ, একজন না একজন চোখে পড়েই, গাড়ল কোনো খারাপ হলে বা কিছু রোগ বালাই আসলেই সবাই চোখে পড়ে, যার ফলে এইখানে সবাই মিলে আমরা দেখতেছি
যে কি পজিশন আছে। এই জন্য ওইখান থেকে পুরো আমরা 32টা গারল আনছিলাম। 32টা গারল লাইনে আবার কুরবানি ঈদ আসছে, কুরবানি ঈদের সময় আমরা 17-18 বিক্রি করে ফেলেছি। তার মানে গাড়লটা পরীক্ষামূলকভাবেই আপনারা এখানেও এনে দেখছেন যে আসলে এটার অগ্রগতি কত দূর হচ্ছে, মানে 17টা থেকে এখন আপনারা বর্তমানে 33টা আনতে পেরেছেন। এখন 33টার থেকে এখন আমরা যমুনা পাটে আমরা এর থেকে বড় একটা শেড করছি। শেড করে ওখানে 100 গারলের চিন্তা ভাবনা করছি। যেহেতু আমাদের গারলে প্রফিট আছে, আমার এই যে 17টা থেকে 33টা হয়েছে কিন্তু 8 মাস, এই জন্য আমরা ওইখানে বড় আকারের বৃহৎ আকারে আমরা গারলটা পালতে চাচ্ছি। আচ্ছা, কোন জাতের গারল আছে আপনাদের এখানে? জাত বলতে কি আমরা তো অতটা বিচার করতে আনতে পারি নাই, যেহেতু আমরা মেহেরপুরের থেকে আনছি। মেহেরপুরের থেকে যেহেতু আনছি সেহেতু কিছু মিক্সিং আছে, ক্রস বাংলাদেশ ভেড়ার গারলের সাথে মিক্সিং করে কিছু আছে, আর কিছু অরিজিনাল গারল আছে। আপনি তো আমাদের গরু এবং গারলের সেটটা দেখালেন এবং মাছের প্রজেক্টের কথা শুনছিলাম। মাছের প্রজেক্টটা কি এটার সাথেই নাকি একটু দূরে আছে? এই তো আমাদের এই ড্রাগন ক্ষেতের সাথেই আমাদের এই সবকিছুই আমাদের পাশাপাশি। চলুন তাহলে দেখতে দেখতে কথা বলি। আচ্ছা চলুন, সবকিছু পাশাপাশি, কারণ কি যে আমরা একসাথে যাতে সবকিছু দেখতে পারি। কয়টা পুকুর? 180টা পুকুর আছে। 180টা পুকুরের মধ্যে ছোট বড় কিছু পুকুর আছে, সেগুলো বাদে আর বাদ বাকি সবকটাই আমরা কালচার কিছুতে পোনা মাছ এই করি। প্রায় 50টা পুকুরের মতন আমরা চারা মাছ রাখি। আর এখানে আর যে 130টা পুকুর আছে, সেই 130টা পুকুরের মধ্যে আমরা কালচার করি। কালচার অর্থাৎ আমরা নেক্সট বিক্রির যোগ্য মাছ। আর যে 50টা পুকুরে আমরা চারা করছি, এটা হলো 24 সাল চলছে, 24 সালে কিছু মাছ আসবে, আবার 25 সালের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এই যে আপনি বললেন যে 2024-25 একটা আপনারা ছক এঁকেই আগিয়েছেন, তার মানে হচ্ছে প্রত্যেকটা ব্যবসায় আসলে পরিকল্পনা ছাড়া কোনো কিছু সফল করা সম্ভব না। তো এই যে ভাই আপনি বললেন যে এই 2 বছরে কিন্তু আপনারা মোটামুটি একটা বিক্রির প্ল্যানিং করে ফেলেছেন যে কোনটা কোন ভাবে বিক্রি করবেন। কি কি প্রজাতির মাছ আপনাদের এই 180টা পুকুরে আছে? এই 180টার মধ্যে আমাদের ধরুন 50টা তো আমার নেক্সট ইয়ার 2 ইয়ারের কালচারের জন্য আমরা ছোট রেনু পোনা ছাড়ছি, যেগুলো আমাদের কালচারে আসবে। আর যে 130টা আছে, এই 30টার মধ্যে ধরেন 30টা একক কালচার বলতে আমরা তেলাপিয়া, ভাঙ্গাল, ট্যাংরা, এগুলো যেগুলো এককে ভালো হয় আমরা সেগুলো এককে যাচ্ছি। আর যে 130টা পুকুর 100টা পুকুর আছে, এই পুকুরগুলোতে আমরা রুই, কাতল, মৃগেল, সিলভার কাপ, গ্লাস কাপ রেশিও অনুযায়ী ছেড়ে দেয়। আচ্ছা আচ্ছা, দেশীয় মাছও আপনারা দেশীয় মাছ, এর মধ্যে আমরা আপনি যে মাছগুলোর কথা বলেন এগুলোর মধ্যে তো সাতক্ষীরা এগুলো বেশ জনপ্রিয়। হ্যাঁ, সাতক্ষীরা খুবই জনপ্রিয়, এবং এই সাতক্ষীরার জায়গায় এই মাছগুলো উৎপাদন বেশি পাই। ধরেন আমরা এফসিআর যেটা অন্য জায়গার তুলনায় আমাদের এখানে এফসিআরটা ভালো আসে। আপনি ড্রাগনের কথাও বলছিলেন, তো এখানে কত বিঘা জমিতে ড্রাগন চাষ করেছেন এবং কি কি জাতের ড্রাগন রয়েছে আর কতগুলো খুঁটি হবে? আমরা আপনাদেরকে তো আগেই বলা হয়েছে আমরা 3টে পার্ট ড্রাগন, আমরা 3টে পার্টে মোট 15 থেকে 16 বিঘা জমিতে করছি। আর এই 3টা পার্ট মিলে আমরা একটা খুঁটিতে 4টা করে গাছ লাগাইছি। 5000 খুঁটি আছে আমাদের, 5000 খুঁটিতে 6000 গাছ লাগাইছি আমরা। কত বিঘা জমির উপরে এটা 15 বিঘা জমির উপরে লাগাইছি। কি জাতের রয়েছে? ড্রাগনের 2টা জাত, একটা হলো সাদা জাত আছে, সেটা খুবই কম, আর একটা হলো লাল। আচ্ছা, অর্থাৎ ভেতরে সাদা হয়? হ্যাঁ, ভেতরে সাদা যেটা হয়, এটা 2-4টে গাছ আছে। আপনার কথাগুলো শুনে বুঝতে পারলাম যে আপনারা হয়তো শুরু থেকে এরকম সুন্দর একটা পরিকল্পনা নিয়ে আগিয়েছেন। হ্যাঁ, এটা আমরা পরিকল্পনার একটা প্রজেক্ট, পরিকল্পনা ছাড়া তো আসা যায় না। যার ফলে আমরা সবাই মিলে কিভাবে কি করা যায় সেইভাবে পরিকল্পনা করে, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, আমরা প্রতি সপ্তাহে এসে আমাদের জিজ্ঞেস করে যে কোন জায়গায় অসুবিধা আছে, সেই অসুবিধার জায়গাগুলো আবার তারা ক্লিয়ার করে এইভাবে আমরা আগাচ্ছি। তার মানে বলা যায় আপনারা শুরু থেকে একজন সফল কৃষি ব্যবসায়ী। হ্যাঁ, আমরা কৃষি, অ্যাগ্রো, মাছ সবই আছে। ভাই, আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানার আছে যে এত বড় একটা এগ্রো ফার্ম আপনারা কিভাবে পরিচালনা করছেন, রক্ষণাবেক্ষণ এবং আরো বিস্তারিত শুনবো, তবে বিরতির সময় হয়ে গেছে। দর্শক, কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, আপনাদের জন্য এখন থাকছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট। এগ্রো ফার্মের একরকম রক্ষণাবেক্ষণ করতে হয়, ড্রাগন ফলের আলাদা পরিচর্যা আছে, দেন মাছেরও আলাদা কিন্তু পরিচর্যা আছে। তো এগুলো কিভাবে আপনারা সমন্বয় করে এটা রক্ষণাবেক্ষণ করছেন? এটা 3 স্তরের মানুষ দিয়ে আমরা কাজ করাই। ধরেন
আগে ড্রাগন দিয়ে শুরু করি। ড্রাগনে আমার 4 জন লোক আছে। এই 4 জন লোকের আবার একজন সুপারভাইজার আছে, আবার সুপারভাইজারের উপরে হেড ম্যানেজার আছে। এরা সর্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ রাখছে, কার কোন সময় যে সমস্যা, ওষুধ যেমন ড্রাগন গাছের তো একটা ক্রিটিক্যাল একেবারে সফট, যে কোনো সময় যে কোনো রোগে আক্রান্ত হতে পারে। যেমন এই যে আজকে কালকে ড্রাগন গাছে শুনলাম যে পিঁপড়া আসতেছে, সাথে সাথে দিন আমরা অ্যাকশন নিয়ে নিয়েছি যে পিঁপড়া অল্প করা পিঁপড়া থাকতেই গাছে স্প্রে করা যায়। হয়তো দেখছেন গাছে স্প্রে করতেছে। ঠিক তেমনিভাবে মাছেও আমাদের 3টি স্তর, এক একটা ব্যাচে আমাদের 30 জন করে ওয়ার্কার আছে। এই প্রতি 10 জনের একজন সুপারভাইজার আছে। এই 10 জন সুপারভাইজারের আবার একজন আছে, এরপরে আবার ম্যানেজার আছে, ম্যানেজারের পর আবার ম্যানেজমেন্টের লোক আছে। এই পরিকল্পনা অনুযায়ী আমাদের খামারটা খুব সুন্দর চলছে, কারণ সবার কাছে জবাবদিহিতা আছে। অর্থাৎ একটা বিশাল দক্ষ জনবল নিয়েই আপনারা কার্যক্রম শুরু করেছেন এবং এভাবেই আপনারা নিয়ন্ত্রণ করছেন সবকিছু। তো ভাই, এই যে এগ্রো ফার্ম বলি বা গবাদি পশু থেকে শুরু করে ফসল, তারপর মাছ, সবগুলোর তো রোগবালাই তো হয় নিশ্চয়ই। তো রোগবালাই হলে এটা দমনে কি কি করণীয় আছে? কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে ব্যাপক রোগ আসছে। আর একটা পুকুর ধরেন, যেমন একটা পুকুরে হঠাৎ অক্সিজেন ফেল করলো, সব মাছ ভাসে গেল, তখন আমরা সাথে সাথে অ্যাকশন নিই। আর আমাদের রোগবালাই একটু কম, কারণ কি আমরা প্রিভেন্টিভ ইউজ করি, যাতে এই যে যেমন বর্ষার সময় পানি শোধন করতে হবে, সেটা আমরা আগে ট্রিটমেন্ট করি যাতে রোগবালাইটা কম হয়। আমাদের হলো আমরা মেডিসিন খাওয়ানোর থেকে আমরা প্রিভেন্টিভে আগ্রহী বেশি, কারণ প্রতিরোধে আগ্রহী, রক্ষার থেকে প্রতিরোধে আমরা আগ্রহী। আমরা প্রতিরোধের দিকে বেশি যাই, রোগ যাতে না হয় সেই জন্য আমরা অ্যাডভান্স আমরা প্রতিরোধ ব্যবস্থা নিই। যেমন আকাশের অবস্থা খারাপ থাকলে আমরা সাথে সাথে অক্সিজেনের ব্যবস্থা করি, যাতে অক্সিজেন মাছ ভাসার আগে যাতে ওরা ডুবে থাকতে পারে, সেই জন্য আমাদের অ্যারোটার আছে, অ্যারোটার ইউজ করি। এইরকম আমরা করে বেড়াই। গবাদি পশু এবং ফসলের ক্ষেত্রে তো বোঝাই যায় রোগবালাই হলে, মাছ তো পানির নিচে থাকে, সেই ক্ষেত্রে ওদের রোগবালাই হলে এটা কিভাবে বুঝতে পারবে? সুন্দর একটা প্রশ্ন করছেন যে রোগবালাইয়ের ব্যাপারে। এই যে দেখা যায় না, অথচ আমরা অনুভব করতে পারি। প্রতিদিন আমাদের 2 বেলা এটার আছে, অবশ্যই ওয়ার্কারদের বলা আছে যে তারা খাবার দিয়ে পুকুর পরিচর্যা করবে। একজন মানুষ যখন পুকুরে থাকে তখন সে দক্ষ হয়ে গেছে, মাছের হাঁটা চলাফেরা এগুলো দেখলেই সে বুঝতে পারে যে মাছের কী হচ্ছে। যেমন একটা জিনিস আছে উকুন পোকা, আমাদের এখানে বেশি উকুন পোকাটা হয়। এই উকুন পোকা দেখা গেলে যার সাথে সাথে ওই মাছগুলো ভাসে, তারা ক্লান্তিভাবে পাড় দিয়ে ঘুরে বেড়ায়, তখনই ওরা বুঝে ফেলায় যে একটা, প্রথম তো আর একসাথে অনেকগুলো হয় না, একটা একটা করে হয়। তখন ওই 2-4টে যখনই হয় তখনই আমাদের খবর দেয় যে স্যার এই পুকুরে ওই উকুন ধরছে, তখন আমরা সাথে সাথে ব্যবস্থা নিই। এবং আমাদের এই প্রিভেন্টিভগুলো পর্যাপ্ত স্টকে থাকে, কারণ এইখান থেকে তো ইন্টেরিয়াম আমরা আনতে পারি না, সেই জন্য আমরা প্রতিটা পুকুর যাতে 10টা পুকুরের একসাথে আমরা প্রিভেন্টিভটা দিতে পারি, সেই ধরনের ক্যাপাসিটি আমাদের সবসময় থাকে। এবং আমাদের উপর থেকে সবসময় নির্দেশ দেয় তোমরা প্রিভেন্টিভে কেউ কিন্তু কার্পণ্য করবা না, প্রিভেন্টিভ না থাকলে আমাদের বলবা, যে কোনো অবস্থায় 1 মাসের প্রিভেন্টিভ থাকতেই হবে। মাঝে মাঝে ওরা দেখার মধ্যেও কিছু ভুল থাকে, তো তখন আমরা দিন পরামর্শদাতারা আছে তাদের সাথে সাথে পরামর্শ করি, ওরা আমাদের মেডিসিন দিতে বলে, আমরা সেইভাবে মেডিসিনটা দিয়ে দিই। অর্থাৎ প্রতিদিনই আপনাদের টিম এভাবে কাজ করে যাচ্ছে। আবার আমরা প্রতিদিন বিকেলবেলা প্রত্যেকটা ম্যানেজারে নিয়ে বসি, কার কি সুবিধা অসুবিধা, কার পুকুরটা কি, ওই ক্ষেত্রে আমরা জানিয়ে যাচ্ছি যে আমাদের নেক্সট বিপদ আসতেছে বা না আসতেছে। আপনি একদম যথার্থই বলেছেন এবং আমি আপনার সাথে একমত। আসলে যে কোনো ব্যবসা বা খামার করার ক্ষেত্রে পরিকল্পনাটা খুবই জরুরি একটা বিষয়, এবং যেটার উপরে কাজ ভিত্তি করে কিন্তু আমরা এগিয়ে থাকি। তো ভাই, আপনার কাছে এবার একটু জানতে চাই যে এই যে এত বড় খামারটা শুরুর একদম যদি কথা ধরি, আপনার কি শখের বশে করেছিলেন নাকি বাণিজ্যিকভাবে করবেন বলেই প্ল্যান করে এগিয়েছেন? না, আমরা শখের বশে না, বাণিজ্যিকভাবে করব এবং অর্থনীতিতে কিছু অবদান রাখার জন্যই আমাদের সচিব সাহেব এই পরিকল্পনাটা নিয়েছে। যেহেতু আপনার বাণিজ্যিকভাবে খামার একদম পরিকল্পিতভাবে গড়ে তুলেছেন, সেহেতু আপনাদের কাছে তো আরো অনেক কিছু জানা বাকি আছে। যেহেতু লাভ লসের একটা ব্যাপার থাকে, বেচাকেনার ব্যাপার থাকে, সেই বিষয় নিয়ে আপনার কাছে শুনবো বিরতির পরে। দর্শক, সময় হয়ে গেছে আরো একটি বিরতি নেবার। কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, আপনাদের জন্য এখন থাকছে কৃষি বাজার সেগমেন্ট। আমাদের কৃষি ও কৃষ্টি। ভাইয়া, ব্যবসায় তো আপস এন্ড ডাউনস থাকে, লাভ লস থাকে, তো বাজার ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ যেমন একটা বিষয়।
তো এই বিষয়টা নিয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে একটা এগ্রো ফার্ম বা খামার করতে তো অনেক মেধা, সময়, পরিশ্রম করতে হয়। তো বাজারটা কিভাবে আপনারা মেনটেন করছেন? বাজার ব্যবস্থাপনাটা আমরা ঠিক করছি। আমরা একটা টিম আছে, আমরা বাজারে যাই, তখন মার্কেটে ঘুরি, মার্কেটিংয়ে যারা আছে তখন 3-4টে আড়তের থেকে আমরা দামটা আনি। যেখানে আমরা দামটা বেশি পাই আমরা পরের দিন সকালবেলা মাছ ধরে সেইখানে দিই। আর আমাদের মাছগুলো সব এইখান থেকেই চলে যায়। ডেলি আমরা 8 থেকে 10 টন মাছ বিক্রি করি। খুব ভোরে আমরা মিনিমাম 4 থেকে 5 টন বিক্রি করে দিই, যেগুলো আড়তে চলে যায়, যাদের আড়ত 6টা থেকে 8টা 9টার মধ্যে শেষ হয়ে যায়। আর একটা আড়ত আছে যেটা আপনার দুপুরের পরে রাত্রে সেই মাছগুলো যায়, সেটা আমরা এখান থেকে দুপুরের পরে প্যাকেজিং করে প্যাকিং করতে করতে 4টে-5টা বাজে। তারপরে এইগুলো চলে যায় হলো বরিশাল, তারপর নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, বিভিন্ন জায়গায় 8টা-10টা জায়গায় যায় 5 টন মাছ। আর এখান থেকে যে উৎপাদিত ফলগুলো এগুলো কিভাবে বাজারজাত করছেন? যেমন আমাদের ড্রাগনের কথাই বলি, গত বছরের এখন আমাদের ড্রাগন খুব বেশি একটা ফুল আসছে, বাট আমাদের সিজনটা শুরু হয় না। আমাদের ড্রাগনটা শুরু হলে ঠিক একই পদ্ধতিতে আমরা ওদের খবর দিই, পাইকারদের খবর দিই যে আমাদের কাছে ড্রাগন আছে, তোমরা আসো। ওরা প্রথমে এসে ফুলের সময় এসে দেখে যায়, তারপর যখন পাকে তখন তাদের খবর দিই, খবর দিলে চলে যায়, দেখে যায়। পরে আমরা এখান থেকে এই যে একটা শেড দেখছেন, ওই শেডে আমরা এই ড্রাগন আমাদের লোকরে দিয়ে তুলাইয়ে যখন ধরেন 5 মণ 7 মণ তুলানো হয় তখন ওদের খবর দিই। ওরা খবর দিলে কেউ 2 মণ নেয়, কেউ 1 মণ নেয়, এইভাবে তারা নিয়ে চলে। আচ্ছা, দামটা কিভাবে নির্ধারণ করা হয়? দামটা আমরা মার্কেটিংয়ের উপরে না, দামটা যখন বাজারটা দেখে ঢাকায় একটু খবর নিই, ঢাকায় কত করে, তারপর বিভিন্ন জায়গায় খবর নিয়ে আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি। স্ট্যান্ডার্ড মেনটেন করে ওরাও তো ড্রাগন বিক্রি করে, তো ওদের কাছেও জিজ্ঞেস করি তোমরা কত করে কিনতে পারবা। তখন ওরা একটা রেট দেয়, তখন ওরা বলে ধরেন 200 টাকা, তখন আমরা বলি না 250 টাকা হলে আমরা এই করবো। তখন একটা মিউচুয়ালের মধ্যে মাঝখানে চলে এসে 225 টাকায় আমরা বিক্রি করতে পারি। আর পশুগুলোর ক্ষেত্রে কিরকম হয়ে থাকে? যেমন ধরেন অনেকে টার্গেট করে যে কোরবানিকে কেন্দ্র করে, তো আপনাদের কি এরকম কোনো টার্গেট আছে কিনা যে কোরবানিকে উপলক্ষ করে এই পশুগুলো আপনারা হাতে বেচবেন? না, সঠিক একটা কথা বলছেন। আমরা ঠিক সেটার জন্য কুরবানির বেসিস করেই আমরা গরুগুলোকে ভালো মতন ফিড দিচ্ছি, ঘাস খাওয়াচ্ছি, একটু স্বাস্থ্যটা ভালো করার জন্য, যাতে বাইরের মানুষের পছন্দ হয়। এই জন্য আমাদের যে কটা সার আছে ওই সারগুলোকে আমরা কোরবানির আগে ছেড়ে দেবো। সেক্ষেত্রে ব্যাপারীরা কি এসে কিনে নিয়ে যায় নাকি আপনারা অনেক সময় এখান থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন এগুলো? না, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটা নির্দেশ আছে, আমরা যা কিছু বিক্রি করব আমরা খামারে বসে বিক্রি করব। আমরা আড়ত বা হাট এগুলো আমরা অ্যাভয়েড করতে চাচ্ছি, কারণ হাটে বিভিন্ন ধরনের সিন্ডিকেট থাকে, সমস্যা হয়, যাতে ভোক্তারা এইখানে এসে অরিজিনাল দামে তারা হাতে পাইতে পারে। এই জন্য আমরা উনিও এটা করছে যে এখানে যে আমি 500 টাকা বিক্রি করলাম, ওইখানে যাই দেখবেন যে 700 টাকা 800 টাকা আমার দিচ্ছে, 500 টাকা 700-800 টাকা মধ্যভোগীরা নিয়ে যাচ্ছে। এই মধ্যভোগী যাতে না থাকে সেই জন্য আমরা ডিরেক্ট কেউ আসলে একটা করে গরু বিক্রি করব। একটা যদি কেউ কিনতে চায় আমরা একটাই বিক্রি করব, যদি 5টা বিক্রি করতে চায় সে 5টাই নেব দেব। ভাই, এবার একটু আমাকে আনুমানিক একটা বাৎসরিক লাভ লসের একটা হিসাব দেন যে আসলে আপনাদের ইনভেস্ট ছাড়া মানে এই লাভের যে অঙ্কটা এটা কতটুকু আসে? লাভ বেশি তো না কম? ব্যবসা করতে হলে লাভ লস আছেই। এখন আমাদের লাভের হিসেবটা আমরা এখনো করি নাই, কারণ আমাদের এটা 2 বছরের লাভ ক্ষতি একসাথে আমরা করে, যেহেতু তার অনেক এখানে একটু মন কম দিছে, যার ফলে আমরা এই মাছের হিসেবে এখনো লাভ লস আসছে, তবে লাভ হবে আমরা আশা করছি। আচ্ছা, না আপনি যেহেতু ড্রাগনের কথা বলেন যে ড্রাগন এর আগেও আপনি মানে হারভেস্ট করেছেন, গবাদি পশুর কথা বলেছেন, তো সেই সেক্টরটা থেকে কি কিরকম লাভ আছে? সাধারণত আমাদের কোনো কিছুই 1 বছরের 2 বছরের মধ্যে লাভ বোঝা যায় না, কারণ এখানে অনেক ইনভেস্টমেন্ট আছে যেগুলো স্থায়ী সম্পত্তি। আমার সম্পত্তি হচ্ছে, কিন্তু আমার ওই লাভটা সম্পত্তির মধ্যে অ্যাডজাস্ট হচ্ছে, আমি কিন্তু সেইভাবে লাভ খুঁজে বের করতে পারবো না। লাভ হচ্ছে আমার অ্যাসেটে চলে যাচ্ছে লাভ যেটা, কিন্তু আমি তো এটাকে লাভ বলতে পারবো না, কারণ আমি যখন হাতে না পাবো ততক্ষণ পর্যন্ত তো আমার লাভ আসছে না, কারণ ওখানে রিইনভেস্টমেন্ট হচ্ছে, বিভিন্ন সাইডে রিইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে। পরিশেষে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা একটু জানতে। আমাদের এক্সপোর্টের চিন্তাধারা আছে, এবং আমাদের নিজস্ব ফিডের জন্য মাছের জন্য আমাদের নিজস্ব পরিকল্পনা, আমরা মাছ ডাইরেক্ট এক্সপোর্ট করব, এবং ফিড যত পারি আমরা নিজেরা এই এতগুলো পুকুরের জন্য যে পরিমাণ ফিড লাগে আমরা একটা ছোটোখাটো মেশিন চালা আর 100% এক্সপোর্ট করতে পারবো আমাদের দেশের চাহিদা মেটানোর জন্য। তার মানে আমরা বলতে পারি আপনারা বাণিজ্যিক উদ্দেশ্যেই এই এগ্রো খামারটি গড়ে তুলেছেন? এটা তো সঠিক, তার সাথে সাথে আছে
আমরা আমাদের দেশের অ্যাগ্রোকে একটু এগিয়ে নিয়ে যাব এবং দেশের মানুষকে সেবা করার, অর্থাৎ ভেজালে তো ভরে গেছে, যাতে আমরা একটু ভেজাল মুক্ত খাবার, ফল খাবার দিতে পারি। মাছের যাতে ভেজাল ভেজালটা কম হবে, তাতে তাদের জন্য সুবিধা হবে, গ্রাহকদের চাহিদা বাড়বে। আমরা সেইভাবে একটা মডেল তৈরি করতে চাচ্ছি যে অমুক প্যান্ডেমিক ফিশারিতে গেলে ভালো মাছ পাওয়া যাবে এবং এইটা সমস্ত বিষক্রিয়া নিয়ন্ত্রিত। ফল পাওয়া যাবে, এখানে কোনো বিষ প্রয়োগ নাই। আম পাওয়া যাবে, এখানে কোনো বিষক্রিয়া নাই, প্রাকৃতিকভাবেই আম হচ্ছে। এই চেষ্টা করতেছি আমরা দেশের মানুষকে সঠিক জিনিসটা খাওয়াতে, কেমিক্যাল মুক্ত জিনিস খাওয়ানোর জন্য। আপনাদের এই মহৎ উদ্যোগে আমরা সাধুবাদ জানাই এবং আমরা আসলেই চাইবো যে আপনাদের এই এগ্রো ফার্মটি আরো অনেক দূর এগিয়ে যায়। আপনার জন্য শুভকামনা রইল। আপনি কষ্ট করে আজকে সারাদিন আমাদেরকে সময় দিলেন। ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনাদের সফলতার গল্প যদি RTV পর্দায় তুলে ধরতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01878184077। আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে। দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে, সফল কোনো কৃষক বা খামারি রাঙিনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের কৃষি